আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পটল পনির। তা পটল পনির করার জন্য আমি বাড়িতে থাকা খুব সামান্য দু একটা উপকরণ দিয়ে এই পটল পনিরটা আমি রান্না করব। তা রেসিপিটা দেখার জন্য অর্থাৎ পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমি এখানে দেখুন প্রথমে পেঁয়াজ, আদা আর গোটা জিরের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপরে আমি পটলটাকে নিয়ে চলে এসেছি, নিয়ে এটাকে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে আর এতটুকু পানি দিয়ে আমি মশলাটা আগে পটলের মধ্যে মাখিয়ে নেব। তারপর পটলটাকে আরেকবার একটা নাইফস দিয়ে পুরোটা পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে আমি আরেকবার মশলাটাকে মাখিয়ে নেব। তা আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপরে মশলাটা মেখে নেব। একটু হাতে করে পানি নিয়ে নিচ্ছি, নিয়ে একটু ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইবার মশলাটা আমি ভালো করে মেখে নেব। বা আপনারা যদি আগে পটলটাকে পেঁচিয়ে নেবেন, নিয়ে তারপরে যদি মশলাটা দিতে পারেন তাহলেও হবে, কিন্তু আমি আগে মশলাটা মাখিয়ে নিলাম, তারপরে এটাকে পেঁচিয়ে নেব, নিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। তাই এভাবে করলেও হবে। এবার পটলগুলোকে আমি পেঁচিয়ে নিচ্ছি দেখুন। আর পটলগুলোকে কিন্তু আমি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিইনি, একটু একটু করে খোসা রেখে দিয়েছি, এবং একটু একটু করে এরকম করে খোসা রেখে দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আপনারা যদি মনে করেন যে পটলটা পুরোটা খোসাগুলো পুরোটা ছাড়িয়ে নেবেন তাহলে নিতে পারেন, কিন্তু সেটা খেতে একরকম লাগবে, আর এই একটু একটু করে খোসা রেখে দিয়ে রান্না করলে এর টেস্টটা দেখবেন অন্য রকম লাগবে। তা আমাকে এটা ভালো লাগে, তা সেজন্য আমি একটু খোলা রেখে দিয়েছি। তা আপনারা যদি পারেন তো পুরো খোসাটাকে ছাড়িয়ে নেবে। তা আমি এবারে দেখুন পুরো পটলটাকে কিন্তু পেঁচে নিলাম, এবং যেখানে আমার খোলাটা আছে সেটা কিন্তু আমি পেঁচাইনি, যেখানটা আমার খোলাটা আমি ছুলে নিয়েছি সেখানটাতেই আমি কিন্তু পেঁচিয়ে নিলাম। এইভাবে পুরো পটলটা পেঁচিয়ে নিয়ে আমি আর একবার মশলাটাকে ভালো করে পটলের সঙ্গে মাখিয়ে নিলাম। এইবার পটলটাকে আমি ভাজা করে নেব। তা ভাজা করে নেবার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবং প্যান বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি ঘি দিয়ে ভাজা করব। আর আপনারা যদি মনে করেন ঘি না দিয়ে বা সাদা তেল বা মাস্টার্ড অয়েল দিয়ে ভাজা করবেন তাহলেও পারেন, কিন্তু পটল পনির কিন্তু ঘি দিয়ে ভাজা করলেই কিন্তু বেশি সুন্দর লাগে। ঘিয়ের পনিরের সঙ্গে ঘিয়ের যে একটা ফ্লেভার সেটা বেশি ভালো লাগে। তো আমি গ্যাসটা অন করে দিলাম, অন করে দিয়ে এর মধ্যে আমি কড়াটা বসিয়ে দিলাম, এবং কড়াটা একটু গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। তা পটলটা ভাজা করতে যতটা ঘি লাগবে ততটা পরিমাণে ঘি দিতে হবে। এখানে আমি 3 টিস্পুন অর্থাৎ 3 চামচ, ছোটো চামচে 3 চামচ আমি ঘি দিয়েছি। ঘিটা একটু মেল্ট করে নিচ্ছি, তারপরে এর মধ্যে আমি পটলগুলো সব দিয়ে দেবো, মশলা মাখানো পটল দিয়ে দেবো। তা মশলা মাখানো পটলটা দেওয়ার পর আমি পটলটাকে নেড়ে নেড়ে নেবো, কিন্তু আমি একটু চাপা দিয়ে একদম লো ফ্লেমে চাপা দিয়ে পটলটা ভাজা করব। হাই ফ্লেমে পটল একদমই ভাজা করব না, তারপরে পটলটা পুড়ে যাবে কিন্তু সফট হবে না। আর আমার মেন কারণ হচ্ছে পটলটাকে একটু সফট করে নেওয়া, সেই সঙ্গে একটু ভাজা করে নেওয়া। ভাজা মানে এই নয় যে আমরা যেরকম পটল ভাজা খাই সেরকম পটল ভাজা, সেরকম পটল ভাজা না, জাস্ট একটু সফট হয়ে যাবে, সেই সঙ্গে একটু ভাজাও হয়ে যাবে, এবং ভাজার যে কালারটা সেই কালারটা একটু এসে যাবে। সম্পূর্ণ একদম ফ্রাই আমি করব না। তাই এইভাবে কিন্তু পটলটাকে একটু নেড়ে নিলাম, ঘিয়ের মধ্যে নেড়ে নিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম, ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। কম আছে হালকা হাতে পটলটাকে ভাজা করে নিতে হবে। এবার আমি চাপাটা খুলে একবার দেখে নেব। দেখুন পটলটা অনেকটাই কিন্তু সফট হয়ে আসছে, এবং এইভাবে কিন্তু একবার করে চাপা দিয়ে আর একবার চাপাটা খুলে নিয়ে এইভাবে কিন্তু একদম লো ফ্লেমে পটলটা ভাজা করে নিতে হবে। আবার বলছি, একদমই হাই ফ্লেম করব না এবং খুলেও রাখবো না, চাপা দিয়ে লো ফ্লেমেই ভাজা করে নেব। তা পটলটা কোন মুহূর্তে আমি ফ্লেমটা বন্ধ করে দেবো সেটা আমি একটু দেখাবো, কারণ পটল ভাজার উপরে কিন্তু পটল পনিরটা অনেকটা নির্ভর করে। এইবার পটলটা আমি আর একবার চাপাটা খুলে দিয়েছি। এইবার আমি
দেখাচ্ছি পটল ভাজাটা কিন্তু হয়ে গেছে। এইভাবে কিন্তু একবার করে চাপা দিয়ে আরেকবার চাপা খুলে এইভাবে নেড়ে নিতে হবে, নিয়ে পটলের চারপাশটাই ভালো করে ভাজা করে নিতে হবে। তা অনেকটা পটল আমার সফট হয়ে গেছে এবং পটল ভাজার যে একটা স্মেল সেটাও এসে গেছে, এবং আর একটু শুধু ভাজা করে নিলেই হবে। এবং একটু শক্ত শক্ত আছে, মানে গ্রিন ভাবটা এখনও কমপ্লিট যায়নি, সেই জন্য আমি আর একবার চাপা দিয়ে আরেকবার ভাজা করে নেব। এবার চাপাটা খুলে আমি দেখাচ্ছি, দেখুন পটলটা দেখুন এইভাবে কিন্তু ভাজা করে সফটও হয়ে গেছে, অথচ একটা ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নিলাম এবং ওই কড়াতেই আমি আবার ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এইবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। তার আগে আমি দুটো শুকনো লঙ্কা আর দুটো গোটা এলাচ, গ্রিন ছোটো এলাচ আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য। দিয়ে এইবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এতে দিয়ে দেবো। পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে এইটাকে আমি ঘিয়ের সঙ্গে ভালো করে নেড়ে নিলাম। এবং আমি এখানে যে ঘি দিয়েছি আরেকটু আমার ঘি লাগবে, তা আমি আগে মশলাটা মাখাবো, তারপরে আমি আরেকটু ঘি দিয়ে দেবো। তাই এখানে আমি মশলাটা দেখুন যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি ঘিয়ের সঙ্গে ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে যে মানে পেস্ট করার যে কৌটোটা, সেই কৌটোটা একটু পানি গুলি নিয়ে আমি এতে দিয়ে দিলাম। দিলে কি হবে, ঘিয়ের সঙ্গে আরেকটু ভালো করে কষে নিতে হবে। এবং ভালো করে কষার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা নালে পুড়ে যাবে। তা যদি কম আঁচ করে এটা করে দিতে পারেন বা পেঁয়াজটা আরেকটু কষে নিতে পারেন তাও হবে, কিন্তু ওতে ভালো হবে না, কষাটা ভালো হবে না। তা আমি এখানে সব শুকনো মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলেই ভালো হয়, কারণ এখানে খুব একটা ঝালটাও খুব একটা ভালো লাগে না, সে সঙ্গে কালারটাও একটু ভালো করে এসে যাবে। সেই জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবং সব মশলাগুলো দিয়ে দিলাম, এবং একটু গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, অর্থাৎ জিরেকে ড্রাই রোস্ট করা ভাজা, সেটাও দিয়ে দিলাম, আর একটু গরম মশলাও দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে আমি আর একবার এই পেস্টের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তা মশলাটা কিন্তু কষার জন্য আর একটু আমি পানি দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো যখন দিয়েছি তার সঙ্গে কিন্তু নুনটাও দিয়ে দিয়েছি, নুনটা কিন্তু আমার বলা হয়নি। ফ্লেম কিন্তু একদম হাই রেখেছি, হাই ফ্লেমেই কিন্তু মশলাটা ভালো করে কষে নিতে হবে। এইভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে নেড়ে কিন্তু মশলাটা কষে নিতে হবে এবং হাই ফ্লেমেই কষে নিতে হবে, যাতে যে এক্সট্রা পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটা একটু শুকিয়ে যাবে এবং মশলাটাও ভালো কষা হয়ে যাবে। এইবার আমি দিয়ে দিলাম দুটো কিউবের টমেটো পেস্টের দুটো কিউব, অর্থাৎ এই মুহূর্তে আমার কাছে টমেটো কিন্তু নেই, সেই জন্য আমি শীতের সিজনে আমি কিছু টমেটো আমি যেভাবে আমি স্টোর করে রাখি সেটা আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। এই স্টোর করা টমেটোরই দুটো কিউব আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবং এই টমেটোটা যতক্ষণ না মেল্ট হচ্ছে মশলার সঙ্গে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নিয়ে টমেটোটা পুরোটা মেল্ট হয়ে গেলে আর একবার ভালো করে মশলার সঙ্গে কষে নিতে হবে। এবারে কষে নেবার পরে তারপর আমি এতে আর একটু পানি দিয়ে দেবো এবং সেই সঙ্গে একটু ঘিও দিয়ে দেবো তার আগে। তা দেখুন আমি টমেটোটা আগে ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি, কিন্তু হাই ফ্লেমেই এইভাবে কষে নিতে হবে। এইবার আমি এর মধ্যে আর একটু ঘি দিয়ে দিলাম। তা এইভাবে একটু ঘি দিয়েই করে নেবো, এবং ঘিয়ের যে ফ্লেভারটা আসবে সেই ঘিয়ের ফ্লেভারটা এই পনিরে, আমি আবার বলছি পটল পনিরে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। তা এখানে আমি পনিরটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি, আপনারা পনিরটাকে কিন্তু ছোটো ছোটো কিউব সাইজ করে কেটে নিয়ে পটলের মধ্যেও দিতে পারেন। তা পনিরটা দেবার আগে আমি পটলটা মশলার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মশলার সঙ্গে পটলটা আর একবার ভালো করে কষে নিচ্ছি। কিন্তু এইভাবে মশলাটা কষে নিলেই কিন্তু মশলাটা যত বেশি ভালো করে কষা হবে কিন্তু কালারটা তত সুন্দর আসবে। তো এখানেও দেখুন মশলাটা ভালো করে আমি পটলের সঙ্গে আর একবার ভালো করে কষে নিচ্ছি। এইভাবে কিন্তু কষে নিতেই হবে। রান্নাটা অনেকটাই আমার এগিয়ে গেছে, অনেকটা হয়ে এসছে। এবারে আমি গ্রেট করা যে পনিরগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি গ্রেট করা পনিরটা দিয়েছি। আপনারা যদি মনে করেন যে এখানে ছানা দেবেন,
ছানা দিলেও কিন্তু হবে। ছানাটাকে একদম পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে, নিয়ে একটু ছানাটা যখন ঝরঝরে হয়ে যাবে তারপর কিন্তু এই পনিরের বদলে কিন্তু আপনারা এই ছানাটাও দিতে পারেন। এবার আমি দেখুন পটলটাকে কষিয়ে নেবার পরে একটু চাপা দিয়ে কম আঁচে করে দিয়েছিলাম, তারপরে আবার আমি চাপাটা খুলে আরেকবার ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু আমার যে পানি ছিল পানিটা একদম শুকিয়ে গেছে এবং মাখা মাখা হয়ে গেছে, এবং পটলের গায়ে দেখুন কি সুন্দর মশলাটা পুরো লেগে গেছে। এইভাবেই কিন্তু মশলাটা যখন একদম কষা হয়ে লেগে যাবে তারপরে কিন্তু গ্রেট করা পনিরটা দিয়ে দিতে হবে। তা আমি আবার বলছি, যদি গ্রেট করা পনির আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু ছোটো ছোটো কিউব সাইজের পনিরও দিতে পারেন, বা আপনাদের কাছে যদি ছানা থাকে ছানার কিন্তু পানিটা কমপ্লিট ফেলে দিয়ে ছানাটা শুকিয়ে যাওয়ার পর সেটা ঝরঝরে হয়ে গেলে তখন এই পটলের মধ্যে দিয়ে দিতে পারেন। তা আমি এখানে পনির নিয়ে নিয়েছি, পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে এই পটলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন আমি আরেকবার ভালো করে পনিরের সঙ্গে পটলটাকে কষে নিচ্ছি, এবং পানি কিন্তু একদম শুকিয়ে গেছে এবং একদম মাখা মাখা হয়ে গেছে। এইটা কিন্তু গরম ভাতের সঙ্গে বা গরম রুটির সঙ্গে এটা এনজয় করবেন, প্রচণ্ড সুন্দর লাগে এবং খুব সুন্দর টেস্ট হয়। এটা আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, তারপর থেকে আমি এটা প্রায় বাড়িতে বানাই। তা আমি ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তা যদি ভালো লাগে আমি আবার বলছি, অবশ্যই আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কীরকম হলো, এবং অবশ্যই কিন্তু প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি একদম লো ফ্লেম করে দিয়েছি, যাতে পনিরের ওপরে অর্থাৎ পটলের ওপরে একটু ঘিটা উঠে আসে। তাই ঘিটা কিন্তু ওপরে উঠে এসছে এবং মাখা মাখা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে দেবো। এবং রেসিপিটা দেখুন অনেকটাই সুন্দর হয়ে গেছে, কিন্তু এইভাবে কিন্তু মাখা মাখা হয়ে গেলেই কিন্তু ভালো, কিন্তু পানিটা বেশি থাকলে কিন্তু টেস্টটা অতটা ভালো হবে না। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবং প্লেটের মধ্যে আমি পটল পনিরটা আমি সার্ভ করে নিচ্ছি। তা আমি আবার বলছি যে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং বানাবেন এবং খাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।